নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। কয়েকটি প্রশ্ন এসেছে, আজ তার উত্তর দিচ্ছি একে একে। প্রথম প্রশ্ন করেছেন ভাস্বতী সাহা। তিনি লিখছেন, আপনার লেখা বই পড়ে রাগ, দুঃখ, আনন্দ হলে মনকে দেখতে চেষ্টা করেছি। কিছুদিন অভ্যেস করার পর দেখছি মন খুব কথা বলে। এই কথা বলা মনকে ধরতে গেলে মন চুপ হয়ে যায়, আমি হারিয়ে যাই। ঠিক এই জায়গাটা কি করণীয়? মনকে দেখলে মন শান্ত হয়ে যায়, আপনারও তাই হচ্ছে। প্রথম প্রথম করছেন, তাই আপনার মনে হচ্ছে আপনি হারিয়ে যাচ্ছেন, কারণ আমি বোধ খুব শান্ত হয়ে যাচ্ছি। কি করণীয়? কিচ্ছু করতে হবে না, চুপ করে থাকুন। শান্ত ভাবটা অনুভব করতে পারলে অনুভব করুন। প্রথম প্রথম 2 মিনিটে বেশি করবেন না, এতে উল্টো ফল হতে পারে। এটা যোগের একটা পদ্ধতি। জোর করে কিচ্ছু করতে যাবেন না, পরে দেখবেন কাজের সময় মন শান্ত হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারছেন না। এই রিস্ক আছে। যোগ আর তন্ত্র খুব তাড়াতাড়ি ফল দেয়, কিন্তু এর রিয়াকশন আছে। যেমন অ্যালোপ্যাথি ওষুধ তাড়াতাড়ি ফল তো দিচ্ছে, কিন্তু সাইড রিয়াকশন আছে। সুতরাং মন শান্ত হলেও আপনি এ নিয়ে বেশি অভ্যেস করতে যাবেন না। আর দীক্ষা হয়ে থাকলে গুরুদেব যেমন বলেছেন তেমনি হবে। অন্তত 2 বেলা সাধনা করুন। আর এই মনকে দেখার ব্যাপারটা প্রথম প্রথম দিনে 2 মিনিটে বেশি না, ম্যাক্সিমাম। সেও 1.5-2 মাস এরকম করুন, তারপরে 2 মিনিটের জায়গায় 2.5 মিনিট করুন। নাহলে আবার বলছি, পরে কিন্তু আপনি খুব অসুবিধায় পড়বেন। কাজ করতে গিয়ে দেখবেন চিন্তা করতে পারছেন না, মন এত শান্ত হয়েছে। আপনার মনে হবে তাহলে কি আমি পাগল হয়ে গেলাম? সুতরাং যোগ, তন্ত্র এইগুলো কোনো অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে শিখে নেওয়া দরকার। আপাতত মন শান্ত হয়ে গেলে শান্ত ভাবটা অনুভব করুন। পরের প্রশ্ন করেছেন সুজয় দেবনাথ। আমার ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়ে। ইদানিং ইউটিউবে সদ্গুরুর প্রবচন দেখে উৎসাহী হয়ে সেগুলি অভ্যেস করার চেষ্টা করছে, কিন্তু পড়াশোনা ও আমিষ খাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। বলে আমাদের সঙ্গ ভাল লাগে না। কি করব একটু জানান। এই ডিস্টেন্ট লার্নিং এর একটা অসুবিধে। ভিডিওতে এরা বলে দেন, ধর্মনেতারা একটা পথ দেখিয়ে দেন, লোকের কৌতূহল মেটাবার জন্য বলেন, যেমন আমিও বইয়ে লিখি এই কারণেই। নাহলে সমাধি সিদ্ধি সাধনাতে এত আমি ডিটেলসে লিখলাম কেন? অনেকের কৌতূহল জানা, একটু দেখলেন সেই জন্য। কিন্তু যখনই এইগুলো দেখে কেউ অভ্যেস করতে যাচ্ছেন, সমস্যায় আসবেন। প্রাইভেটে কি গ্র্যাজুয়েশন করা যায় না? করা যায়, তবুও ছাত্রেরা কলেজে ভর্তি হয়। তা সেই জন্য এখানে আমি বলতে পারি, আমার মনে হচ্ছে আপনি ছেলের সঙ্গে কথা বলুন, কিংবা আপনার ছেলে শ্রদ্ধা করে এমন একজনের থ্রুতে কথা বলান তার সাথে। আপনি নিজে বলবেন না। ছেলে মেয়েদের একটা অভ্যেস আছে, মা বাবা বললে শোনে না, কিন্তু থার্ড পার্টি যাকে সে শ্রদ্ধা করে তিনি বললে শোনেন। সুতরাং এমন কাউকে দিয়ে কথা বলা। আর এই ডিস্টেন্ট এগুলো শিখলে অসুবিধে হয় কি, স্কুলের ছাত্র তো আজকে সদ্গুরুর কথা শুনে করলো,
কালকে ওষু আচার্য রজনীশের কথা শুনে করবে, ভাল লাগবে হয়তো, পরে কৃষ্ণমূর্তি, এর শেষ নেই। সেই জন্য সবসময় বলা হয় আধ্যাত্মিক সাধনা কোনো গুরু বা অভিজ্ঞ শিক্ষকের কাছে শিখে নিতে। তা আপনি যে বলছেন যে কি করবে একটু জানান। কোনো থার্ড পার্টি যাকে আপনার ছেলে শ্রদ্ধা করে কথা শোনে বা কথা শুনতে চায়, মানে, এবং তার উপর আপনাদেরও বিশ্বাস, এমন কাউকে দিয়ে বলুন, তাহলে এটা ভালো হবে। কারণ প্রত্যেকেই নিজের নিজের কতগুলো যুক্তি দাঁড় করিয়ে নেয়, সেই যুক্তি আপনার ছেলেও দাঁড় করিয়ে নিয়েছে। এগুলো সাইকোলজির ব্যাপার, আমি আর ডিটেলসে আছি না। থার্ড পার্টি কাউকে দেখুন, তাকে দিয়ে করান। পরের প্রশ্ন করেছেন পূর্বা হাওলাদার। তার প্রশ্ন, ধ্যান অনুশীলন দ্বিতীয় পর্বের ভিডিও দেখে অভ্যেস করার চেষ্টা করেছি, কিন্তু ভ্রুর মধ্যে কিছু অনুভব করতে পারলাম না, যদি একটু বুঝিয়ে বলেন। কিছুক্ষণ আগেই একজনের প্রশ্নের উত্তর বলেছি, বই, ভিডিও, অডিও, এগুলোতে যেগুলো থাকে এগুলো জানার জন্য, অনেকের কৌতূহল আছে কি ব্যাপারটা জানার জন্য, কিন্তু এইগুলো দেখে কেউ যদি অভ্যেস করতে চান সম্ভব না। যেমন ধরুন ব্যায়াম, কেউ ব্যায়ামের ক্লাবে গেল, আজকাল তো জিম হয়ে গেছে, কিভাবে ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, বই আছে, বাংলা, ইংরেজি সব ভাষায় পাবেন। কিন্তু আপনি জিমে যান, ওরা বলে দেবেন, কর্তৃপক্ষ বলবেন আপনাকে একজন কোচের আন্ডারে এক্সারসাইজ করতে হবে। কেন বলেন? এবং আগের যুগে যে ব্যায়াম ছিল, বারবেল ডাম্বেল, সেগুলো কিন্তু কোচের আন্ডারে করতে হতো। কেন? বইয়ে তো সব লেখাই আছে। প্রত্যেক মানুষের শারীরিক মানসিক স্তর আলাদা, কোন স্তরে কোনটা কতখানি লাগবে এটা দেখা খুব দরকার। যেমন ডাক্তার একই ওষুধ সবাইকে দিচ্ছেন না তো। এখন আপনি যদি ওই ভিডিও দেখে অভ্যেস করেন কারো সাহায্য ছাড়া, অসুবিধা হতে পারে। আর ভ্রু মধ্যে কিছু অনুভব করতে পারলাম না, একদিন, আপনি কতদিন করেছেন? কম করে 2 বছর যিনি দুবেলা নিয়মিত করেন সাধনা, তিনি আশা করতে পারেন কিছু অনুভব, যদি না তার পূর্বজন্মে অনেক তপস্যা থেকে থাকে। যার পূর্বজন্মে তপস্যা অনেক, তিনি খুব তাড়াতাড়ি অনুভব করবেন। সেই জন্য এগুলো ভিডিওতে থাকলেও কোন অভিজ্ঞ শিক্ষকের কাছে দেখে নেওয়া ভালো, শিখে নেওয়া ভালো। আর ভ্রু মধ্যে সবার কিন্তু মুশকিল হয়, যারা একটু ইমোশনাল তাদের পক্ষে ভ্রু মধ্যে খুব রিস্কি। মাথা ধরবে এবং জোর করে প্র্যাকটিস করতে গেলে মাথা ধরা সারানো মুশকিল, ওষুধ খেতে হয়। সেই জন্য একটু একটু করলেন প্র্যাকটিস দেখে, ভিডিও মতো, ঠিক আছে, কিন্তু কোনো অভিজ্ঞ শিক্ষক বা কোনো যোগী বা যিনি এসব করেন, ধ্যান অভ্যেস করেন, তার কাছে শিখে নেবেন। যেমন আমার কাছে অনেকে প্রশ্ন করলে আমি সরাসরি বলে আপনারা ধ্যান করবেন না। যাদের একটু বেশি কথা বলার অভ্যেস, তাদের ধ্যান হবেই না। তাদের আমি বলি জপ করুন। আরো লোক আছে যারা বড্ড বেশি কথা বলেন, চুপ করে বসেই থাকতে পারেন না। আমি বলি তাহলে আপনারা কীর্তন করুন নেচে নেচে, কারণ জপ করতে আপনার অসুবিধা হবে। সুতরাং বুঝতে পারছেন, সাধন পথ অনেক, অসংখ্য পথ, কার কোনটা হবে সেটা দেখে নিতে হয়। আর অনুভব কিন্তু এত তাড়াতাড়ি হয় না। আরেকটা কথা, অনুভব হলে যে ওটা জেনুইন, প্রকৃত, সেটা কি করে বুঝবেন? এলএসডি খেলেও নানান রকম দেখা যায়। মা কালী এসে কথা বলছেন এমনও দেখা যাবে, কি কৃষ্ণ এসে নাচছেন। তো এটা কি প্রকৃত রূপ? তা নয়, এটা তার কল্পনা। এখন কোনটা কল্পনা, কোনটা অনুভব, প্রকৃত, এর দুয়ের পার্থক্য আছে। এগুলো কিন্তু সাধনা করতে করতে বোঝা যায়। তা সেই জন্য
এত তাড়াতাড়ি আপনি অনুভবের আশা করবেন না। ওই যে বললাম, দুবেলা নিয়মিত বসে কেউ যদি অন্তত 2 বছর করেন, যদি না অবশ্য তার পূর্বজন্মে কোনো সাধনা থেকে থাকে, তাহলে তাড়াতাড়ি করে হবে, নাহলে অভ্যেস করে যেতে হবে। পরের প্রশ্ন কল্যাণ সান্যাল, ভগবানকে সব ভাগ্যের যিনি বোধ স্বরূপ পরম ভাগ্যবান, আমার উপলব্ধি ঠিক কিনা যদি একটু বুঝিয়ে বলেন। প্রথম কথা, ভগবানকে আমি দর্শন ফিলোসফিতে যাচ্ছি না, সোজা কথায় সবকিছুর উৎস তাকে ভগবান বলা হচ্ছে, ঈশ্বর বলা হচ্ছে। আর সব ভাগ্যের যিনি বোধস্বরূপ, এই ভাগ্য শব্দটা আমি ঠিক বুঝলাম না। বোধস্বরূপ ঠিক আছে, বুঝতে পারলাম। সেই জন্য আপনার উপলব্ধি আমার পক্ষে কিছু বলা মুশকিল। হ্যাঁ, ঈশ্বরের বিভিন্নভাবে অনুভব করা যায়। একটা হচ্ছে বোধ স্বরূপ, বিশেষ করে জ্ঞান পথে যারা যান তাদের অনেকেই এইভাবে অনুভব করে চেতনা। এই বোধ স্বরূপ আবার 3টে স্তরে আছে। একটা চেতন স্তরে, অবচেতন, অতিচেতন। এই অতিচেতনই কিন্তু প্রথম স্তরে, ব্যক্তি স্তরের অতিচেতন। তারপরে আসে বিশ্ব চেতন, বিশ্ব অচেতন, বিশ্ব অতিচেতন, তার উপরে মহা, মানে অনেকগুলো স্টেজ আছে, আমি অত ডিটেলস এখানে বলছি না। সেই জন্য আপনার উপলব্ধি আমি এই লেখা পড়ে কিছু মন্তব্য করে সেটা আমার পক্ষে ঠিক হবে না। পরের প্রশ্ন করেছেন মিতালি সাহা। তার প্রশ্ন, আমার ছেলে প্রচন্ড অবাধ্য, বিচ্ছিরি ব্যবহার শিখেছে, উচ্চ মাধ্যমিক চলছে, কিন্তু পড়াশোনা ছাড়া সবসময় টিভি মোবাইলে মন, ভয়ও পায় না, কি করব মহারাজ? দেখুন, আপনার ছেলে তো এই অবস্থা একদিনে হয়নি, 1 মাসে হয়নি, 1 বছরও নয়, একটু একটু করে বহুকাল ধরে এটা তৈরি হয়েছে, তাই না? আর বাচ্চারা মানে একটা শিশুর কথা বলতে, 2 বছরের বাচ্চা শিশু মা বাবার মনকে বুঝে যায়, এবং অনেক সময় তারা ইমোশনে ব্ল্যাকমেইল করে মা বাবাকে। এই যে বাচ্চা খুব কাঁদে, এগুলো সাইকোলজির ব্যাপারে আমি যাচ্ছি না। এখন আপনার ছেলে যে এসছে, এটা কিন্তু অনেক বছরের কথা, একবারে হয়নি। এই অবস্থায় কি করবেন? যদি সামলাতে না পারেন, আবার বলি, একজনকে যা বলেছি, থার্ড পার্টি কেউ, কোনো আন্টি বা দাদু দিদি বা যে কোনো একজন, মাসি, মামা, যাকে আপনার ছেলে মানে, তার থ্রুতে আপনার ছেলের সঙ্গে কথা বলতে বলুন যে এটাতে উচ্চ মাধ্যমিকে যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে কিন্তু এটা বিরাট একটা এফেক্ট আনবে তার জীবনে। যদি উচ্চ মাধ্যমিকে ফেল করে, খুব ভালো, আবার পরীক্ষা দিতে পারবে। কিন্তু যদি 3rd ডিভিশন বা লোয়ার 3rd ডিভিশন পেয়ে পাস করে, তখন এটা কিন্তু সারা জীবন তাকে টেনে নিয়ে যেতে হবে। অবশ্য তাতেও ক্যারিয়ার ব্রাইট করা যায়, আমি আর তাতে যাচ্ছি না। ক্যারিয়ার গঠনে বেদান্ত নীতিতে আমি সেই কথা বলেছি। এখন সেটা আপনার ছেলের কানে তুলতে হবে। নাম্বার 2, মহাভারতের 2টি চরিত্র সুন্দর তুলে ধরেছেন ব্যাসদেব, গান্ধারী আর ধৃতরাষ্ট্র। গান্ধারী ভীষণ টাফ, কোনো ক্ষমা নেই, দরকার হলে ত্যায্য পুত্র করো বলছেন ধৃতরাষ্ট্রকে। আবার ধৃতরাষ্ট্র মোহে পড়ে আলটিমেটলি কার ক্ষতি করলেন তিনি? শুধু ছেলের নয়, পুরো কৌরব বংশের। সুতরাং ছোটবেলা থেকেই মা বাবার উচিত ছেলে মেয়েকে একবারে ছোটবেলা থেকেই বলা যে বাড়িতে এই নিয়ম, বাড়িতে থাকতে হলে এই নিয়ম মেনে চলতে হবে, আর যদি না হয় নিজের ব্যবস্থা নিজে করে নাও, সোজা কথা। টাফ হতে হয়। সেই জন্যই বলছে সাম, দান, ভেদ, দণ্ড দরকার। সেই জন্য এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মানে সে বড় হয়ে গেছে, ভয়ও পায় না, পাওয়ার কথা না, সে বুঝে ফেলেছে মা বাবাকে। মা বাবা কি করতে পারেন সেই জানে, তারা কিন্তু খুব বুদ্ধিমান। বাচ্চা ছেলে
1.5-2 বছর থেকে এটা বুঝে ফেলে মা বাবার মনটাকে বোঝা। সুতরাং থার্ড পার্টিতেই বলুন। এখন তো রাগারাগি করে বিশেষ লাভ নেই, সমস্যা আছে, সমাধান করতে হবে। সেই জন্য দেখুন, মামা, মাসি, দাদু, দিদি, দিদিমা, স্কুলের মাস্টারমশাই, পাড়ার আঙ্কেল, আন্টি, কাকে দিয়ে কথা বলালে ভালো হবে। এবং মানুষকে মোটিভেট করা যায় দুটি ব্যাপারে, লোভ দেখানো আর ভয় দেখানো। তাকে বলুন সে যদি নিজেকে না শুধরায় তাহলে ভবিষ্যতে কি অবস্থা হতে পারে তার, এটা ভয় দেখানো। একটু ডিটেলসই বোঝাতে হবে যে ভালো পড়াশোনা করে চাকরি পাচ্ছেন এমন বহু লোক আছে। আর দ্বিতীয়ত লোভ, পড়াশোনা ভালো করে করলে, ব্যবহার ভালো করে শিখলে তার লাভটা কি? বিচ্ছিরি ব্যবহার বাইরে যদি করে তো মারধর শুরু হয়ে যাবে। এগুলো পরিষ্কার ভাবে বলতে হবে। এটাই শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন বারবার। অর্জুন বলছে গীতার প্রথমে, এরা আমার দাদু, আমার গুরু, আমার ভাই, তাদের কি করে মারবো? শ্রীকৃষ্ণ বলছেন মারো। এ তোমার আত্মীয় কি আত্মীয় নয় সেটা আমি শুনতে চাই না। সে ন্যায় করছে না অন্যায় করছে। এবং যখন যদুবংশ অন্যায় করলো শ্রীকৃষ্ণ চুপ করেছিলেন, থামাতে চেষ্টা করেননি। যদুবংশ নিজের মধ্যে মারামারি করে মরেছে। শ্রীকৃষ্ণ পরিষ্কার মেসেজ দিচ্ছেন যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতে হবে। সে আমার ভাই না গুরু সেটা কোনো প্রশ্ন নয়। সুতরাং আপনি দেখুন কোনটা সুবিধা হবে। থার্ড পার্টিকে দিয়ে বলান, ব্যবহার পরিবর্তন না করলে কি লাভ, কি ক্ষতি, আর ব্যবহার পরিবর্তন করলে কি লাভ পরিষ্কারভাবে তার কাছে তুলে ধরা দরকার। বাড়িতে ডিসিপ্লিন পরিষ্কার ভাবে বলুন। আপনাকে ঠিক করতে হবে আপনি কি গান্ধারী রোল নেবেন না ধৃতরাষ্ট্র। মা বাবার উপর অনেকটা নির্ভর করে, কারণ ব্যাপারটা অনেক দূর এগিয়ে এসেছে, অনেক আগেই নেওয়া উচিত ছিল। যাই হোক, অতীত অতীত, এই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। হাতে ভবিষ্যৎ, হাতে বর্তমান, সামনে ভবিষ্যৎ, এদিকে তাকিয়ে স্টেপ নিন। পরের প্রশ্ন করেছেন সুচেতা হালদার। বিশেষ বিশেষ চক্রের বিশেষ বীজ আছে, এ নিয়ে আলোচনা করবেন বলেছিলেন, জানতে ইচ্ছুক। বীজের কি কাজ, চক্রের উপর কিভাবে সেগুলো কাজ করে বীজ মন্ত্র, সেটা নিশ্চয়ই মনে আছে আপনার। এক একটা বীজ এক এক রকম ধ্বনি, সাউন্ড তৈরি করে। সেই সাউন্ড তরঙ্গের আকারে গিয়ে স্নায়ুর মাধ্যমে সেই চক্রে যায়। চক্রগুলো যেন রেলওয়ে জংশন, সেখানে গিয়ে জংশন মানে সেখান থেকে অনেক স্নায়ু বাইরে চলে গেছে, অনেক স্নায়ু এসেছে। তা বীজ থেকে যে তরঙ্গটা বীজের মাধ্যমে পাঠানো হয় সেটা গিয়ে চক্রে ধাক্কা দেয়, আর এই ধাক্কাটা তরঙ্গ হিসেবে ওই চক্রের সঙ্গে যে স্নায়ুগুলি যুক্ত আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের শরীরের অধিকাংশ বহু স্নায়ু আছে যেগুলো কাজ করে না, মানে আমরা একদিন ব্যবহার করিনি, সেইগুলো তখন কাজ করতে শুরু করে। ময়লা জমা নর্দমার মতন জল ঢেলে আপনি সরিয়ে দিলেন। এই হচ্ছে খুব সংক্ষেপে, ডিটেলসে পড়ে নেবেন। অন্য আমি লিখেছি, ভিডিওতেও আছে। বিশেষ বিশেষ চক্র যেমন মূলাধারে লং, স্বাধিষ্ঠানে ওয়াং, মণিপুরে রং, এরকম এক একটা চক্র আছে। এবং রং, স্বাধিষ্ঠান, এই চক্রগুলো কিন্তু আবার আপনি যেরকম পড়েছেন বইয়ে সেরকম নয়। অর্থাৎ আজ্ঞাচক্রে বলা হয় দুই ভ্রু মধ্যে, তার মানে এই নয় যে দুই কপালের মধ্যে দুই ভ্রু মধ্যে আছে, ওটা তো ভেতর দিকে। সাধনা করতে করতে এটা বোঝা যায় চক্রটা ঠিক কোথায় আছে, অনুভব করা যায়। ঠিক তেমনি রং নাভির মধ্যে একটু ভেতর দিকে তো অনুভব করতে চক্রটা ঠিক কোথায় আছে, তাহলে জিনিসটা আরো ভালো বোঝা যায়।
যখন রং উচ্চারণ করা হয় তখন শরীরে এই চক্রগুলি থেকে ধাক্কা মারার পর শরীরে তাপ উৎপন্ন হয়, হিট, শরীর গরম হয়ে ওঠে। শীতকাল হলে এটাতে কাজ পাওয়া যায়। তা আজকাল তো মানুষের দরকার নেই, হিটার এসে গেছে, ঘরে হিটার রেখে চালিয়ে দিয়ে হলো। এই রং আবার উচ্চারণ করতে করতে এটা কিন্তু অভিজ্ঞ সাধকের বা অভিজ্ঞ যোগীর নির্দেশে অভ্যেস করতে হয়, নাহলে উল্টো ব্যাপার হয়। আবার বলি, যোগ ও তন্ত্র খুব তাড়াতাড়ি ফল দেয়, কিন্তু সাইড রিঅ্যাকশন আছে, যেমন অ্যালোপ্যাথি ওষুধ। সুতরাং একটু ভেবে চিন্তে করতে, অনেকে বই পড়ে করেন, পরে আর সামলাতে পারেন না। যাই হোক, এটা আপনি যেহেতু জানার জন্য বলেছেন, কৌতূহল, সেই জন্য আমি বলছি যতটুকু বলা যায়। এই রং উচ্চারণ করলে যে যখন মণিপুর চক্র জেগে ওঠে মানে মণিপুর চক্রের সঙ্গে স্নায়ুগুলো এফেক্টিভ হতে শুরু করে, তখন এই স্নায়ুর মধ্যে দিয়ে এই খবরটা চলে যায় ব্রেনে, সহস্রারে। এবং ব্রেনেও এরকম অনেক চক্র আছে, এই চক্র বলছি স্নায়ু আছে, সেগুলো জাগতে শুরু করে। এগুলো কথার কথা নয়, আমার নিজের অভিজ্ঞতা বলি। আমার একবার হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে গেলাম, খুব সিরিয়াস। আইসিইউতে দেখলাম ডাক্তার বসছেন আর নার্সেরা এরা ছোটাছুটি করছেন। ডাক্তার খুব উদ্বিগ্ন, পাশে বসে একজন কি একটা বড় বক্স নিয়ে আমাকে কি মাপছেন আর বলছেন ডাক্তার ইট ইজ ক্রস 100। ডাক্তারও খুব উদ্বিগ্ন। যাই হোক, আমি বসে বসে শুয়ে মজা দেখছি, কারণ আমি তো ডাক্তার নই। কিছুক্ষণ পর, প্রায় মানে বলছি 40-45 মিনিট বাদে, ডাক্তার আমাকে বললেন যে আপনার জল তেষ্টা পেয়েছে? আমি বলছি হ্যাঁ, একটু জল, তারপরে শুয়ে পড়ুন, আপনি একটা ইঞ্জেকশন দিচ্ছি, আপনি এখন শুয়ে পড়বেন। ঠিক আছে, ঠিক। এটা দুপুরের ঘটনা, বোধহয় 1টা বাজে। আমার যখন ঘুম ভাঙলো তখন প্রায় 7:30-8টা, সন্ধ্যেবেলা। খাওয়া এলো, সাধারণত হাসপাতালে 8টা নাগাদ খাওয়া দিয়ে দেয়, খাওয়া খেলাম। 9টা নাগাদ সেই ডাক্তার এলেন যিনি আমাকে দেখেছিলেন, ইয়াং ডাক্তার, মুখে হাসি। তা আমি জিজ্ঞেস করলাম, আপনাদের খুব সিরিয়াস দেখছিলাম, কি ব্যাপারটা সিরিয়াস? ডাক্তার বললেন সিরিয়াস না, ইট ওয়াজ ফ্যাটাল, মারাত্মক। এবং এমন একটা ওষুধ দিয়েছিলাম লাস্ট চান্স হিসেবে, আপনি হয় মরবেন নাহলে বেঁচে উঠবেন, এই দুটোর একটা। আমরা রিস্ক নিয়েছিলাম। হ্যালো, তাই নাকি? যাক, বেঁচে উঠলাম, আমিও মজা করলাম। তারপর ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি যোগ অভ্যেস করেন? আমি বলি হ্যাঁ, একটু করি। কেন বলুন তো? বলে তাই বেঁচে গেলেন। ডাক্তারের মন্তব্য, তাই বেঁচে গেলেন। আমরা দেখেছি যেসব রোগী যোগ অভ্যেস করে তাদের কতগুলো নার্ভ খুলে যায়। এবং আজকে আমরা দেখলাম আপনার যে ব্লক হয়ে যাচ্ছিল হার্টটা, অন্য একটা নার্ভ দিয়ে আপনার এনার্জি এসে হার্টটাকে চালালো। তখনই আমার সন্দেহ ছিল যে আপনি হয়তো যোগ অভ্যেস করেন। তাহলে হ্যাঁ, করি একটু। তার মানে এই যে বললাম, ঘটনাটা বললাম এই জন্যই, আপনাকে বোঝাবার জন্য। অনেক স্নায়ু খুলে যায়। যোগীদের যে নানান রকম শক্তি হয়, এটা হচ্ছে তাই। এ শক্তি আমাদের মধ্যে রয়েছে ঘুমন্ত, যোগীরা সেগুলো জাগ্রত করে তুলেছেন। আমি শুধু রং দিয়ে উদাহরণ দিলাম। রং, মণিপুর, নাভিতে, ভ্রুমধ্যে ওম আছে, সেটাও করলে অন্যদিক খুলে যায়। অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি এগুলো হয়। গলাতেও বিশুদ্ধাঙ্গ চক্র আছে, যার খুলেছে তার কথাবার্তা খুব সুন্দর হয়ে ওঠে, বাচন ভঙ্গি, তার কথায় লোকে আকৃষ্ট হয়। এইরকম কতগুলি নতুন নতুন শক্তি খেলে যায়। শক্তিগুলো আছে ঘুমন্ত, জাগ্রত হয়ে ওঠে। যেমন আপনার ডান হাত আর বাঁ হাত দুটোই সমান শক্তি, কিন্তু যখন আপনি জন্মেছিলেন
কিন্তু আপনি যেহেতু ডান হাতটা বেশি কাজে লাগিয়েছেন, আজ আপনার ডান হাতটা বেশি শক্তিশালী বাঁ হাতের চেয়ে। আজ থেকে যদি ডান হাতের ব্যবহার কম করে বাঁ হাতেই বেশি ব্যবহার করেন, 1 বছর বাদে বাঁ হাত প্রচন্ড শক্তিশালী হয়ে উঠবে। এই হচ্ছে আর কি ব্যাপারটা। আর অন্যান্য বীজ আমি আর এখানে আলোচনা করলাম না, এর আলোচনা বিরাট হয়ে যাবে। দুটোই করলাম, বিশেষ করে একটা রং স্বাধিষ্ঠানে আর আজ্ঞা চক্রে ওম, এটা শুধু উল্লেখ করে গেলাম। তাহলে আজ এখানেই শেষ করছি। আজকে প্রশ্ন করেছেন ভাস্বতী সাহা, সুজন দেবনাথ, পূর্বা হাওলাদার, কল্যাণ সান্যাল, মিতালি সাহা, সুচেতা হালদার। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।